সেগুলো গণভোটে যাবে। গণভোটে যদি হা হয়ে আসে তাহলে আগামী সংসদের দুটো পাওয়ার থাকবে। একটা পাওয়ার থাকবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আর একটা পাওয়ার থাকবে এজ এ জেনারেল সংসদ হিসেবে কার্যকর করার। এবং সেখানে কনসেপ্টটা এমনই হয়েছে যে প্রথম যে অধিবেশন বসবে ওই সংসদের, যে ঐকমত্য হয়েছে যে সমস্ত বিষয়ে, এর মধ্যে বেশ কিছু বেসিক স্ট্রাকচারের প্রশ্ন আছে। যে বেসিক স্ট্রাকচারগুলো নর্মাল সংসদে 2/3 মেজরিটিতে অ্যামেন্ড করলে পরবর্তীতে সাংবিধানিক মামলাগুলো দেখা গিয়েছে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের ভায়োলেশনের কারণে এগুলোকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। এই জন্যই ওই সংসদের গণভোটের মাধ্যমে ওই সংসদের একটা এক্সট্রা পাওয়ার হবে, সেটি হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার। ওটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে না, কিন্তু কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে অনলি ইন রেসপেক্ট অফ অ্যাকসেপ্টিং দি জুলাই চার্টার, এবং এটি অ্যাকসেপ্ট করে ওই পার্টটুকুর দায়িত্ব শেষ হয়ে যাবে। সেখানে নতুন করে আলোচনার কোনো সুযোগ, আলোচনার কিছু নাই, এবং যেগুলো এখানে হবে সেটা এখন অ্যাকসেপ্ট হয়ে যাবে। কেন এটা হচ্ছে? কারণ গণভোটের মাধ্যমে সংসদকে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা দেওয়া হচ্ছে, এই পাওয়ার বলে সংবিধানের যে অংশটুকু তারা গ্রহণ করবেন, সেটার জন্য পুনরায় আর কোনো গণভোটের প্রয়োজন হবে না। কারণ এই সংসদের ওই কাজের জন্য ওই পাওয়ারটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আকারে স্পেশালি দেওয়া হচ্ছে, আর বাকিটা হলো এজ এ জেনারেল পার্লামেন্ট হিসেবে। দ্বিতীয় অংশটার কি হবে, যেখানে নোট অফ ডিসেন্ট থাকবে? নোট অফ ডিসেন্ট যদি গণভোটে পাশ হয়ে আসে তাহলে সেগুলো অ্যাকসেপ্টেড হবে। গণভোটে যদি ফেল হয়ে আসে তাহলে তো আপনি যেটা বলছেন তা এই এক্সারসাইজ কি ব্যর্থ হবে? তাহলে ব্যর্থ হবে যেখানে নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু প্রথম অংশটা যদি ব্যর্থ হয়, প্রথম অংশ গণভোটে অ্যাকসেপ্ট না হলে তো আপনি কিছু করতে পারবেন না। গণভোটে যদি ধরেন আমরা যেগুলো এগ্রি করেছি এগুলো যদি গণভোটে না হয়ে যায়, তা কনসিকোয়েন্স কী দাঁড়াবে? তাহলে তো এই পাওয়ারটা গণভোটে না হয়ে গেলে জনগণের এই পাওয়ারটা পার্লামেন্টকে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়ার যে বিধানটা আমরা এখানে চালু করা হচ্ছে, সে অংশটুকু তো আর ওই পার্লামেন্ট পর্যন্ত যাবে না। সেক্ষেত্রে পরবর্তী সংসদের কি শুধুই এখন পর্যন্ত মৌল কাঠামো পরিবর্তন না করে যে সংশোধনের ক্ষমতা সেটুকুই থাকবে? সেটা তো ইনট্যাক্ট থাকবেই, যেহেতু একটা জাতীয় নির্বাচন। তাহলে তো যে ধরনের বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটার পথটা একরকম রুদ্ধ হয়ে যাচ্ছে না? সেই সম্ভাবনাটা খুব সাধারণত গণভোটে সকলে একমত হয়ে যেগুলো পাঠানো হচ্ছে এগুলো তো না হওয়ার কোনো কারণ নাই। গণভোটে ভোট দিবে কারা? আমরাই তো গণভোটের কথা বলবো। সকল রাজনৈতিক দল তো একমত, সকলে এখানে স্বাক্ষর করা হচ্ছে। একটা সাইনিং সিরিমনির ডেট ঠিক হচ্ছে, যেদিন এই জুলাই চার্টারটা সকলেই স্বাক্ষর করবেন। প্রতি রাজনৈতিক দলের 2 জন করে নাম চাওয়া হয়েছে। 26টা দল ইতিমধ্যে তার নাম দিয়েছেন, বাকি হয়তো 5টা দল এখনও বাকি আছেন। তারা নাম দিবেন, দিলে একটা সাইনিং সিরিমনি করবেন। কোন দিন সেটা করবেন এটা আজকে এখনও বলেননি। আর আজকে আরও 2 দিন সময় নিয়েছেন তারা। এই 2 দিন এটাকে ফর্মালাইজ করে রাজনৈতিক দলকেও জানাবেন। ওইদিকে প্রধান উপদেষ্টার কাছে তারা আগামী 7 দিনের মধ্যে একটা আনুষ্ঠানিক রিপোর্ট জমা দিবেন। ওই রিপোর্টে বাস্তবায়ন প্রক্রিয়া সহ সব কিছু সুনির্দিষ্টভাবে বলা হবে। আজকে তারা এক্সপার্টদের সঙ্গে বসেছিলেন, আমাদের সঙ্গে বসার আগে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার আগে এক্সপার্টদের সঙ্গে বসেছিলেন। মোটামুটি ক্রনোলজিটা এটা, আমরাও একমত হয়েছি। একটা আদেশ, গণভোটের 2 সেট, একটা হলো এগ্রিড আর একটা হলো যেগুলো এগ্রিড না, নোট অফ ডিসেন্ট। সেটা রেজাল্ট আসবে, পার্লামেন্টের 2টো পার্ট হবে, একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আর একটা নর্মাল পার্লামেন্ট। কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে গণভোটে হা হওয়া জিনিসগুলো অ্যাকসেপ্ট করে দিবে, এটাই সংবিধানের রূপান্তরিত হবে। ধন্যবাদ। 71-এর পরেই প্রথম সর্বোচ্চ সংখ্যক মানুষ সবচেয়ে কম সময়ের মধ্যে জীবন দিচ্ছে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা জীবিত। যারা আহত তারা এখনো পর্যন্ত আমাদের সামনে। যারা শহীদ হয়েছেন আগের মতো নয়, 71 সালের মতো নয় যে তাদের ছবি নেয় আমাদের কাছে। কি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে আসলে হত্যা করা হয়েছে, কি বিভৎসভাবে আসলে তাদের সাথে আচরণ করা হয়েছে, কিভাবে আসলে লাশ পোড়ানো হয়েছে, এই ঘটনাগুলি তো এখনো পর্যন্ত আমরা ধারণ করি। এবং আমার মতো মানুষ, আমার মতো বয়স্ক মানুষ ধরেন গুলিবিদ্ধ হয়েছে, এই স্মৃতিগুলি তো আমাদের সামনে একদম ধরেন এর মতো আছে। সো এই মানুষেরাই তো আমরা যাব আসলে ভোটের জন্য যাব একদিকে, আরেকদিকে আমরা শিশিরের সাথে তো আমার প্রতিদ্বন্দ্বিতা হবে। তো শিশির বলবে যে একটা ভোট ইয়েতে দিয়েন, দাঁড়িপাল্লায় দিয়েন, আরেকটা হ্যাবুলেন। আমরা বলবো হয়তো আমার মার্কায় যে একটা ঢেকি মার্কায় দিয়েন, আরেকটা কিন্তু হ্যাবুট দিয়েন। সো আমরা যখন সবাই বলবো, এবং এই একটা জিনিসই আমরা সবাই কমন বলবো, এটা হচ্ছে হ্যাবুট দিয়েন। আমাদের নিজেদের মধ্যে আমরা পরাজিত হইতে পারি, একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত করব, একজন জিতে আসবে, এরকম হবে। তো আমাদের কমন যে ইন্টেনশন, এই কমন ইন্টেনশন আসলে পরাজিত হবে এটা আমার মনে হয় না। এটা খুবই কষ্ট কল্পনা হবে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আমি বিশ্বাস করি না যে এটা ঘটবে। কিন্তু এখন পর্যন্ত কি মোটামুটি একমত হওয়া গেছে? আজকে তো আপনারা আসলেন সেখান থেকে, গণভোট বলুন বা আরো বেশ কিছু বিষয় তো বেশ বিস্তর ফারাক ছিল বিএনপি এবং জামাতের মধ্যে বা অন্যদের সাথেও খানিকটা, সেখানে কি দূরত্বগুলো কমে আসছে এখন আপনার কি? খুব বিস্তর ফারাক আসলে নাই। যেগুলি ফারাক এগুলি হচ্ছে খুব ট্যাকটিক্যাল, আকাঙ্ক্ষার জায়গায় কোনো ফারাক আসলে ছিল না। আমরা এটা এই 3য় দফায় আলোচনায় যখন বসছি
তখন কিন্তু এটা আমরা বের করতে পারছি যে আমাদের ফারাকের জায়গাটা হচ্ছে আসলে টেকনিক্যাল, আকাঙ্ক্ষার জায়গায় না। আমরা প্রত্যেকেই চাইছি যে আসলে জুলাই সনদ বাস্তবায়ন হোক, আমরা প্রত্যেকে চাইছি এটা টেকসই হোক, আমরা প্রত্যেকে চাইছি যে এটা সবাই মিলে আসলে একটা জায়গায় এসে হোক, কম ঝুঁকিপূর্ণ হোক, বিরোধ না থাকুক, সবাই মিলে এটা যাতে। তো এই পদ্ধতিটা বের করার ক্ষেত্রে হয়তো শিশিরের সাথে আমার একটা, ওর ভাবনার সাথে আমার ভাবনার একটা পার্থক্য আছে। আজকে আমি যেটা শেষ পর্যন্ত বলতেছিলাম যে এইখানে আমরা যারা এসছি, যারা বিরোধিতা করতেছি একজন আরেকজনের, এইটা মনে করার কোনো কারণ নাই যে আমরা দেশের ভালো না চেয়ে, আমরা মঙ্গল কামনা না করে অন্যভাবে তর্ক করতেছি। প্রথমে ধরে নিতে হবে যে আমরা এটা আসলে সবাই এই দেশে একটা নতুন করে যে রাজনীতি শুরু করার আকাঙ্ক্ষা, সেইটাকে আসলে আরও বেশি টেকসই, আরও কম, আসলে আরও পাওয়ারফুল করার আকাঙ্ক্ষা থেকে কিন্তু আমরা পার্থক্যগুলি হচ্ছে। সো আপনি যেটাকে বলছেন যে একটা ব্যাপক পার্থক্য ছিল, এটা আমার কাছে মনে হয় নাই। আমি যে জন্য বরাবরই বলছি যে আমি আশাবাদী। আজকেও ধরেন জামাত ইসলামের সাথে আমাদের একটা ব্যতিক্রমী বৈঠক ছিল। ওরা আমাকে প্রথমেই বলতেছিল আসলে আজাদ সাহেব যে সবচেয়ে বেশি কষ্ট পাবে বাংলাদেশে যদি সংস্কার না হয়, তাহলে হাসনাত কায়েম ভাই। আমি বলতেছিলাম যে কষ্টটা আমি পাবো না, কারণ এটা হবে। আমি খুব আশাবাদী যে এটা হবে, এটা না হওয়ার আসলে খুব জায়গা নাই। সো এরকমই আমি ফর্মাল লাইনের ভেতরের যে এসেনশিয়াল লাইন, আমরা এসেন্সের জায়গা থেকে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত বড় কোনো পার্থক্য ছিল না। এবং এখনো পর্যন্ত যে পার্থক্যটা ধরেন আজকেও যুদ্ধ রয়ে গেল, এটা একটা ডেটের পার্থক্য। এখন পর্যন্ত খুব যদি ধরেন পার্থক্য বের করতে পারেন, তাহলে যে 5টা পয়েন্টের কথা শিশির বললো, এর মধ্যে এখনো পর্যন্ত এটা খুব সামান্য পার্থক্য যে কবে হবে। আমার কাছে মনে হয় না যে এটা আমরা সাইনিং সেরিমনির আগেই আমরা এটা সাইড লাইনে ঠিক করতে পারবো। ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে আলোচনা। তবে আমি জাস্ট একটু যদি আমি সময় জাস্ট হয়ে গেছে। শিশির মনিকে জিজ্ঞেস করছি যে যেহেতু ঐক্যমত্য কমিশন মাত্র এলেন, তার নিউজটা এখনো পর্যন্ত আমরা পাইনি, তা আপনি যে বললেন একটা আদেশ, এটা কি অর্ডিন্যান্স জারি হবে না আদেশ জারি হবে? মানে আপনি ইংরেজি শব্দটা মানুষ কনফিউজ হয়ে যায়। কারণ জামাতের পক্ষ থেকে ইতিপূর্বে বলা হয়েছিল একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, সরকারের পক্ষ থেকে তাদের এক্সপার্ট টিম বলেছে একটা কনস্টিটিউশনাল অর্ডার, যার বাংলা অর্থ হচ্ছে আদেশ। আর আমাদের বিদ্যমান সংবিধানে আর্টিকেল 93-তে রাষ্ট্রপতির সংসদের অবর্তমানে একমাত্র ক্ষমতা আছে অধ্যাদেশ জারি। সুতরাং এটা কি অধ্যাদেশ হবে নাকি আদেশ হবে, এটা আপনি বলবেন। আর দ্বিতীয়ত আপনার একটা প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ উত্তর আমি মনে করি যে যদি কোনো কারণে একটা বিরতির পরে ফিরে এসে দেখে শুনি। আমি এই দুটো প্রশ্নের ব্যাপারে আমি শিশির মনির কাছে জানতে চাইবো, তারপর আমি আমার আলোচনা এগিয়ে নেব। দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। সবশেষ যে অগ্রগতিটা শোনা গেল একটু আগেই আমাদের অতিথিদের কাছ থেকে, যে তারিখ নিয়ে নির্বাচনের দিনে কি গণভোট হবে নাকি এর আগে গণভোটটা হওয়া উচিত, সে ব্যাপারে আপনার মতামত কি? না, আপনি যেটা বললেন যদি কোনো কারণে গণভোটে যদি মানুষের হাসূচক না হয়ে যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কি হবে? এটা হবে কি, ধরেন আমাদের যারা বৃহত্তর ঐক্য, বিশেষ করে জুলাই গণ আন্দোলনের সব মানুষের যে স্পিরিট, সেই স্পিরিটটার একটা অবদমন মনে করা যেতে পারে। তবে সংবিধান সংশোধনের সঙ্গে কিন্তু আমি মনে করি যে সংবিধান কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তনশীল। সুতরাং যদি গণভোটের ফলাফলের বাইরেও পরবর্তী সরকার যদি মনে করে যে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সমস্ত স্পিরিটগুলোকে আমরা সংযোজন করব সংবিধানে, তাহলে কিন্তু সেটা করা সম্ভব হবে। শুধুমাত্র হাইপোথেটিক্যালি আমি মনে করি বাংলাদেশের জনগণ সবাই এর পক্ষেই থাকবে, কারণ জুলাই গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে নতুন অভ্যুদয়, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আরেকটা কথা যেটা হাসনাত কায়েম ভাই বলছিলেন এবং শিশির মনিরও বলেছিলেন যে এটা ওনাদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, যেটা আমি শিশির মনিকে জিজ্ঞেস করেছিলাম, যেটা উনি মাত্রই ওখান থেকে আসলেন, যে এটা কি আদেশ বলতে এটা কি অর্ডার বোঝাচ্ছেন নাকি আমাদের সংবিধানের অধ্যাদেশ হবে সেরকম। যেহেতু আমি ঐক্যমত্য কমিশনের ফলাফলটা এখনো পর্যন্ত জানতে পারি নাই, ওটা জানতে পারলে আমাদের আলোচনাটা সহজ হতো যে আসলে লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে কিসের মাধ্যমে এই বাস্তবায়নটা কিংবা গণভোটের দিকে যাবে, লিগাল ইনস্ট্রুমেন্টটা যদি একটু বলতেন, এমন যদি কোনো আলোচনা হয়ে থাকে কিংবা যদি আমরা শুনে নিতে পারি জনাব শিশির মনি যদি পরিষ্কার এটা এখানে যে আইডিয়াটার কথা বলছে, এখানে বলছে যে একবার আসছিল যে একটা অর্ডিন্যান্স দেওয়া হবে, দেওয়া এই কন্ট্রোলটা তৈরি করা হবে। তখন এক্সপার্টরা এখানে অপিনিয়ন দিয়েছেন যে অর্ডিন্যান্স দিয়ে এত বড় ম্যাসিভ জিনিস করা যাবে না, কারণ জুলাই চার্টারের মধ্যে বড় একটা অংশ আছে সাংবিধানিক পরিবর্তন। এই অর্ডিন্যান্সটা এখানে দেওয়ার ক্ষেত্রে আমরাও বিরোধিতা করেছি, এক্সপার্টরাও বিরোধিতা করেছি। আপনাদের বিরোধিতার কারণ কি ছিল? আমরা বলেছি যে এই অর্ডিন্যান্সটা শুধুমাত্র গণভোট অনুষ্ঠানের অর্ডিন্যান্স না। যদি এমন হতো যে একটা গণভোট দেওয়া হবে এই জন্য একটা অর্ডিন্যান্স, তাহলে 93 কভার করে। কিন্তু এই অর্ডিন্যান্সে বলা হচ্ছে ইনকর্পোরেটেড হবে, জুলাই সনদটা শিডিউল আকারে যাবে এবং সেখানে বলা থাকবে যে নতুন একটা যে পার্লামেন্টটা হবে, পার্লামেন্টের দুইটা ক্যারেক্টার হবে। একটা ক্যারেক্টার হবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আর একটা ক্যারেক্টার হবে নর্মাল ইয়েতে।
এখন এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার তো অর্ডিন্যান্স মেকিং করে দেওয়া যায় না, 93 লিমিটেশন, এবং 93-তে এমন কিছু করা যাবে না যেটা নাকি সংবিধান চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং অর্ডিন্যান্সের তো এই লিমিটেশনটা আছে। তখন প্রশ্ন আসলো যে তাহলে আমরা প্রথম প্রস্তাব করেছিলাম যে বিশেষ সাংবিধানিক আদেশ, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে গেলে এক্সিস্টিং কনস্টিটিউশনকে সাসপেন্ড করতে হয় কিংবা সুপ্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট তৈরি করতে হয়। সুতরাং এখান থেকে আমরা সরে আসছি। তারপরে এক্সপার্টস আর সকলে মিলে এই জায়গায় আসছে যে একটা রাষ্ট্রপতির আদেশ জারি করতে পারবে, কারণ দুটো কারণ এটা হচ্ছে। অর্ডিন্যান্স হয় যেখানে নট ইন সেশন পার্লামেন্ট অথবা ডিসলভ। এখনকার সিচুয়েশনটা কি? এখনকার সিচুয়েশনটা সেশনে নাই, ডিসলভ হয়ে গেছে ফর ইনডিফিনিট পিরিয়ড। এই ডিজলিউশনটার কিন্তু কোনো পিরিয়ড নেই। পার্লামেন্ট আমরা ডিসলভ করে দিছি, 5 বছর যদি পার্লামেন্টের মেয়াদ থাকতো, মাঝখানে গিয়ে যদি এটাকে ডিসলভ করে দিতাম তাহলে হয়তো 2 বছর যাওয়ার পরে ডিসলভ হয়ে গেলে তারপর একটা পিরিয়ড থাকে। কিন্তু এখনকার যে ডিজলিউশনটা, এই ডিজলিউশনটা ইন অ্যান এক্সট্রেনিয়াস এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, যেখানে কোনো মেকানিজমই ওয়ার্কেবল না, এই পর্যায়ে একটা ডিজলিউশন। তখন সেখানে অতীতের কিছু উদাহরণ টেনে নিয়ে আসছেন। ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973 সহ বেশ কিছু অর্ডার হয়েছিল, যেটা আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের পরে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আদেশ জারি হলো, এরপরে প্রভিশনাল কনস্টিটিউশন হলো। প্রভিশনাল কনস্টিটিউশনটা হয়ে যাওয়ার পরে মূল কনস্টিটিউশনটা যখন ড্রাফট হলো, হয়ে অ্যাপ্রুভ হয়ে গেল ডিসেম্বর মাসে, কিন্তু ইলেকশন হলো 1973-তে, পার্লামেন্ট আসলো 1973-তে, কিন্তু সংবিধান নিয়ে যাওয়া হলো 1972-তে। এই সিচুয়েশনে দেখা গেছে প্রায় 70টার মতো অর্ডার জারি করেছিলেন তখনকার দিনের প্রেসিডেন্ট। অর্ডার জারি করে এই সময় পর্যন্ত কর্ম চালিয়ে গেছেন যতক্ষণ না ইলেকশন হয়ে পার্লামেন্ট না আসছে। তখন এখানে এসে প্রশ্ন আসলো যে তাহলে এখন যে সিচুয়েশনটার মধ্যে আমরা আছি, এটা কোনটার সঙ্গে তুলনীয়? যদি আমরা 93 এর শেলটা নিয়ে নেই তাহলে তো উইকার হয়ে যাচ্ছে। আমরা সংবিধানকে সংশোধন করতে চাচ্ছি, চার্টারকে ইনভলভ করতে চাচ্ছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দায়িত্ব দিচ্ছি, কিন্তু অর্ডিন্যান্স নিয়ে তো কনস্টিটিউশন অ্যাসেম্বলির দায়িত্ব দিতে পারবো না, অর্ডিন্যান্স তো এখানে লিমিটেশন। তখন প্রশ্ন হলো যে তাহলে সব কোনো কিছুই যখন থাকে না, তখন প্রেসিডেন্টের ডেপোজিটারি পাওয়ার থাকে। প্রেসিডেন্ট সাহেব আছেন, তার এই পাওয়ারটা কোনটার সঙ্গে তুলনা করলো? ওই ভ্যাকুয়ামের সঙ্গে, যে ভ্যাকুয়াম তৈরি হয়েছিল আগের পার্লামেন্ট আসার আগে। সেই জন্য এক্সপার্টরা অ্যাডভাইস করেছেন, আমরাও করেছিলাম, যে এই কাজটা যদি করতে হয়, অবজেক্টিভ থাকতে হয়, তাহলে এখানে অর্ডিন্যান্সের চাইতে অর্ডারটা অ্যাপ্লাই করে যদি দেওয়া হয় প্রেসিডেন্টের ডেপোজিটরি পাওয়ার দিয়ে, তাহলে সেটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট। সেটার ব্যাপারে কি একমত? এই রাস্তাই অবলম্বন করা হচ্ছে। আমাদেরকে ঐক্যমত্য কমিশন শেষে শুনিয়েছেন 5টা পয়েন্ট শুনিয়েছেন, তার মধ্যে একটা পয়েন্ট শুনিয়েছেন যে তারা এভাবে চিন্তা করছেন, অর্ডার হবে, অর্ডারের মধ্যে ডিটেল বলা থাকবে, এবং নতুন পার্লামেন্টের কাজ কি হবে, প্রথম অধিবেশনে তারা কি করবেন, এগুলো ডিটেইলিং করা থাকবে, এবং সেখানে জুলাই সনদ ইনকর্পোরেটেড থাকবে। গণভোটে পাঠানো হবে 2 সেট, এক সেট এগ্রিড আর এক সেট ডিসেন্টি। এর রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তী পার্লামেন্টের ফার্স্ট সেশনে এগুলোকে অ্যাপ্রুভালের প্রশ্ন থাকবে। জনাব কাজল। হ্যাঁ, আমি তো শিশিরমণি যেটা বললেন সেটা তো ঐক্যমত্য কমিশনে যে প্রক্রিয়া, যে অপশনগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেই অপশনগুলো তো বলেছেন। এবং আমি তো এই জামাতের পক্ষ থেকে যখন প্রথম প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার এবং সরকারের পক্ষ থেকে যখন কনস্টিটিউশন অর্ডার করার কথা বলা হয়েছিল, তখন এই লিমিটেশন, এটা যে প্র্যাকটিকেবল হবে না, এই সমস্ত বিষয়ে আমি লিখেছি, আমি বলেছি। এবং আমি যেটা ঐক্যমত হয়েছে, আসলে আলটিমেটলি যাই বলেন না কেন, এই সমস্ত কিছু সবগুলো কিন্তু আলটিমেটলি সংবিধান রেটিফিকেশন লাগবে। সুতরাং এখন যে প্রক্রিয়া, আমার মনে হয় যদি কোনো কারণে খুব চুলচেরা বিশ্লেষণ করে হয়তো আমরা এগুলোর, যেমন শিশিরমণি যেমন বললেন, রাষ্ট্রপতি ডিপোজিটরি পাওয়ার, সুতরাং আমি মনে করি একটা সমঝোতার ভিত্তিতে গেলে এক জায়গায় বসলে অনেকগুলো বিষয় এসে যায়, হয়তো তারা যে কোনো একটা করবেন। আলটিমেটলি এটা সংবিধান অন্তর্ভুক্ত করতে গেলে পরবর্তী সংসদের উপরেই দায়িত্ব পড়বে এবং পরবর্তী সংসদ দিয়ে এগুলো করতে হবে। আমি এই ভোটের দিনটা কি একই দিনে দুটোই হতে পারে না আলাদা? না, আমি নিজে অভিমত করি যে গণভোটের যে অনুষ্ঠানটা দুটো একই দিনে হতে পারে। এর মূল কারণ হচ্ছে কিন্তু দেখেন, একটা ভোটের যে আয়োজন, রাষ্ট্রের যে ক্ষতি, যে খরচ, আর সবচেয়ে বড় কথা এই ধরনের ম্যান পাওয়ার, আর খুব কাছাকাছি 2টা নির্বাচনের জন্য কিন্তু মানুষের, গণভোটের জন্য মানুষের যে আগ্রহ, অতীতের দিনে গণভোটের ফলাফল সম্পর্কে অনেক মানুষের মতামত আছে। আমি মনে করি জাতীয় সংসদ নির্বাচনের দিন মানুষের ভোটারের প্রকৃত উপস্থিতি থাকবে, এবং যেহেতু সব রাজনৈতিক দল, ধারণা করা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সনদে স্বাক্ষর করবেন, তারা প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সুতরাং তাদের সমর্থক, তাদের ভোটার, তাদেরকেও তারা বলবেন যে আমরা এটাকে সমর্থন করি, সেটা অসুবিধা হবে না। আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের যে একেবারে একই বৈঠকে বসে 2টা ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই, তাও কিন্তু না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু চেয়ারম্যানের জন্য আলাদা ব্যালট থাকে, মেম্বারের জন্য আলাদা ব্যালট থাকে। মেয়র নির্বাচনে থাকতে পারে একজন মেয়র, একটা কাউন্সিলর পদে নির্বাচনে, মহিলার জন্য আলাদা ভোট থাকে, মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য আলাদা ব্যালট থাকে, এমনকি ইউনিয়ন পরিষদও সংরক্ষিত মহিলা আসনের জন্য ব্যালট থাকে।
ওখানে যেটা হয়েছে সেখানে মানুষ মার্কা দেখে দেয়। এখানে হয়তো আমাদের ক্ষেত্রে ভোটারের কাছে মূল জিনিসটা কি, কারণ জুলাই সনদটা যতই আমরা আলোচনা করি না কেন খুব সাধারণ মানুষের কাছে কিন্তু বোধগম্য সাংবিধানিক বিষয় না। যেমন আমরা যখন আলোচনা করছি, আমরা 3 জনই আইনজীবী, আপনি সহ 4 জনই আইনজীবী, সুতরাং আমরা কিন্তু যে আইনের বিষয়টা যত বেশি সহজে বুঝছি, যারা আমাদের দর্শক তারা হয়তো সবাই কিন্তু আমাদেরকে ঠিক মতো বুঝতে পারছেন কিনা বলার কথা। তবু আমি দর্শকদেরকে উদ্দেশ্য করে সাধারণ মানুষের করে বলি যে যেহেতু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে এবং বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সকল শক্তি, রাজনৈতিক দল এবং ব্যক্তি যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে যাচ্ছে এবং তার অধীনে এই কমিশনগুলো গঠনের পরে তাদের প্রস্তাবের ভিত্তিতে, আমি তো মনে করি যে জামাতের পক্ষ থেকে বিএনপি বড় রাজনৈতিক দল, তাদের মধ্যে যে ব্যবধান ছিল সেটা তো অনেকাংশে কমে গেছে। বিএনপি এবং জামাতের সঙ্গে মূল ব্যবধান ছিল যে আসলে এটা কিভাবে, আমরা জুলাই সনদের ব্যাপারে সবাই একমত, বিএনপি তো অবশ্যই একমত, কিন্তু এটাকে কোন প্রক্রিয়ায় করা হবে। আমার ধারণা আজকে যে সিদ্ধান্ত হয়েছে এটাও কিন্তু অলঙ্ঘনের সিদ্ধান্ত না, তারা হয়তো আরও একটা পর্যালোচনা করবেন, করে হয়তো আরও বেটার অপশনের দিকে যেতে পারেন, কিন্তু আলটিমেটলি আমার ধারণা যে এটা তো সাংবিধানিক আইনি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেটা অর্ডার হতে পারে, সেটা অর্ডিন্যান্স, উনি বলছেন অর্ডিন্যান্স করলে অসুবিধা, আসলেই তো অর্ডিন্যান্সের অন্যতম লিমিটেশন হচ্ছে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন, কিন্তু এমন অর্ডিন্যান্স জারি করতে পারবেন না যে সংবিধানের কোনো বিধানকে সঙ্গে সাংঘর্ষিক হয় কিংবা সংবিধানের কোনো বিধানকে স্থগিত করে। সুতরাং লিমিটেশন কিন্তু অর্ডিন্যান্সের আছে। আবার গণভোট আইন 1991 সালে আমার নিজের একটা প্রস্তাব ছিল, আমি লিখেছি যে গণভোট আইন 1991 সালের একটা সংশোধনের মাধ্যমে এটা করা যেতে পারতো, যেখানে কিন্তু গণভোট যার ভিত্তিতে 19দ্বাদশ সংশোধনী আমাদের যে সংবিধানে আসছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সেটা অনুষ্ঠিত হয়েছে, তো সেটাই হতে পারতো। এখন ওনারা হয়তো নতুন একটা অর্ডারের যেটা মনে করেছেন সেটাও একটা লিগাল একটা ফ্রেমওয়ার্ক, এই লিগাল ফ্রেমওয়ার্কগুলো যদি হয়ে যায় আগামী সংসদ যারা আসবে তারা তো নিশ্চয়ই সেগুলো সমাধান করবেন। এবং জনগণের যে প্রত্যাশা যে একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন, জুলাই এই 2000 ছাত্র তরুণের জীবনের বিনিময়ে যে আমাদের যে 2024 সালের 36শে জুলাই 5ই আগস্ট যে স্পিরিটটা ধারণ করেছি, এবং হাসনাত কায়ুম সাহেবের মতো একজন সিনিয়র লয়ার সুপ্রিম কোর্টে নিজে আহত, আমরা একসঙ্গে আন্দোলন করেছি। এবং আজকে যে সমস্ত ছাত্র, আপনার ইস্যুদেরকে বলে রাখি, আমরা 3 জনই এই যারা আন্দোলন করেছেন তখনকার ডাকসুর প্রতিনিধি, ছাত্র অধিকার পরিষদ, তাদের অসংখ্য মামলায় আমি হাসনাত কায়ুম আমরা একসঙ্গে করেছি। এবং আজকে এই প্রসঙ্গে অনেক মানুষ হয়তো মনে যাবে একজন ব্যক্তির নাম আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, তিনি হচ্ছে ডক্টর জাফরুল্লাহ। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই ছাত্রদের আন্দোলনের সময়, কোটা সংস্কার বিরোধী আন্দোলনের সময়, নিরাপদ সড়কের আন্দোলনের সময় গ্রেপ্তারকৃত ডাকসু যে সমস্ত নেতৃবৃন্দ, তাদের মুক্তির জন্য উনি এমনকি প্রধান বিচারপতি বরাবর চিঠি লিখেছিলেন এই ছাত্রদের যাওয়ার চেষ্টা করতেছেন। আমি যখন সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি, উনি ওখানে গেছেন, ডাকসু বিপি নুরুল হক নূর সহ তারা সবাই গেছেন, এবং হাসনাত কায়ুম এবং আমরা একটা মামলা দিয়ে আমাদের গলদঘর্ম হয়েছে। এবং সে সময় কিন্তু তখনও ফ্যাসিবাদ আমলে যারা, আমি বলছি যে আমাদের কষ্টের কথাটা একটা হচ্ছে, আমরা সম্মুখভাগে থেকে আইনজীবীরা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আমরা মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনি সহ আমরা সবাই একসঙ্গে ছিলাম, যেদিন থেকে মোড়া যায় 31শে জুলাই যে আমরা মার্চ ফর জাস্টিস যে প্রোগ্রাম সুপ্রিম কোর্টে করলাম। আজকে অনেকে মনে থেকে থাকেন মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম যদি ওই দিন আমরা সফল করতে না পারতাম তাহলে 5ই আগস্ট নাও আসতেন। এবং এই দেশের আইনজীবীরা, সাধারণ আইনজীবীরা তারা সেদিন করতে পারছে। সুতরাং আমাদের যে স্পিরিট, আমরা ব্যক্তি হিসেবে রাজনৈতিক দল বিশ্বাসের বাইরে গিয়েও আমরা কিন্তু এই জুলাইকে ধারণ করি, কারণ আমাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, এবং দীর্ঘ সংগ্রামের মধ্যে তাদের জন্য কন্ট্রিবিউশন আছে। মামলা, মোকদ্দমা, হামলা, আইনজীবীদের অবস্থান থেকে আপনি নিজের, আপনার এক বক্তব্য, আপনার সেদিন গুলি চালানোর ছাত্রদের, নিরীহ ছাত্রদের উপরে গুলি চালানোর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দায়েরকৃত রিট পিটিশন, সেই রিট পিটিশনের অর্ডার এবং তৎকালীন শাসক শ্রেণীর মানুষের উল্লাস মানুষ ভালো চোখে দেখেনি। সুতরাং এটাও কিন্তু আমাদেরকে বিবেচনা রাখতে হবে। এবং আমি দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই, ধানমন্ডিতে একটি ঘটনা আপনি প্রথম সম্ভবত আমাকে জানিয়েছিলেন যে যেখানে প্রচণ্ড গুলি হচ্ছে, সেটা আমি হওয়ার পরে সেটা আমি সবাইকে জানি। সুতরাং আমাদের যার অবস্থান থেকে আমি তো বললাম যে 15ই জুলাই 2024 থেকে 5ই আগস্টের পর্যন্ত একটা দিনের জন্য আমি আমার নিজের বাড়ি থাকি নাই। আমাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছিল, আমার বাড়িতে একাধিকবার রেড দেওয়া হয়েছে। সুতরাং এই জুলাই সৃষ্টি এবং জুলাই সনদকে, জুলাই স্পিরিটটাকে ধারণ করার আমরা কিন্তু যার অবস্থান থেকে চেষ্টা করি। আমাদের চৈতন্যবোধ থেকে আমরা মনে করি আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক, যারাই সংসদে যাক কিংবা না যাক, প্রত্যেকে ঐক্যমত হবেন যে আমাদের এই স্পিরিটটাকে ধারণ করে এর সাংবিধানিক ভিত্তি দিতে হবে। ধন্যবাদ। জনাব কাইয়ুম, আপনার কাছে আসতে চাই। আজকে একজন আদিবাসী প্রতিনিধির কথা শুনছিলাম, তিনি প্রশ্ন করছিলেন যে এই যে ঐক্যমত্য হচ্ছে সেখানে তাদের কথা শোনা হলো কোথায়, কিংবা ঐক্যমত্য কমিশনের সদস্য যারা তাদের মধ্যে একজনও নারী নেই সে নিয়েও বারবারই প্রশ্ন উঠেছে। প্রশ্ন হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হলো, সেটা কি আসলে বৃহত্তর জনগণের ঐক্যমত্য, নাকি এই প্রক্রিয়ায় তাদেরকেও শোনার প্রয়োজন ছিল? নিশ্চয়ই প্রয়োজন ছিল। আমাদের এটা যে সর্বাঙ্গীন সঠিক হয়েছে কিংবা সবচেয়ে সুষ্ঠুভাবে করা গেছে, এটা দাবি করার কোনো কারণ নেই। কিন্তু এইখানে যে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা ছিল, এইটাও আবার ধরে নিতে হবে যে এরা একটা বড় অংশ জনগণের প্রতিনিধিত্ব করে। নিশ্চয়ই আমরা যদি আসলে অবাঙালি জাতিগোষ্ঠী আজকে যেরকম, আজকেও শেষ দিনে
বৈষম্য বিলোপ আর এই জাতপাত বিলোপ জোটের পক্ষ থেকে তারা ওই মানে ওই কমিশনের প্রধানের কাছে তাদের একটা স্মারকলিপি দিতে গেছিলেন, কিংবা এরকম অনেক লেখালেখি হয়েছে, এখানে মামলা করার চেষ্টা করা হয়েছিল, যে মামলা সময় শুনানির জন্য আমি নিজেও উপস্থিত হয়েছিলাম, যে কেন ঐকমত্য কমিশনে নারীদেরকে কিংবা আসলে এই সমস্ত ক্ষুদ্র নিগোষ্ঠী আমরা যাদের বলি তাদের প্রতিনিধিদের কেন অন্তর্ভুক্ত করা হবে না। থাকলে ভালো হতো। এইটা আসলেই ধরেন আমাদের যদি বলেন যে এই পুরো